প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভোটের নির্দিষ্ট ডেডলাইন না পেয়ে বিএনপির অসন্তোষ। ডিসেম্বরের মধ্যে আয়োজনের দাবি। আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত। ক্ষমতায় থাকার অভিলাষ নেই অন্তর্বর্তী সরকারের। 2026-এর জুন অতিক্রম করবে না নির্বাচন, বললেন আইন উপদেষ্টা। গণহত্যার বিচার দেখতে চায় দেশের মানুষ। বিভিন্ন দলের সঙ্গে মার্কিন দুই উপসহকারী মন্ত্রীর বৈঠক। কাল বসবেন সরকারের প্রতিনিধিদের সঙ্গে। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষক। ঢাকা সহ সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ। কুয়েটে ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত। সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং বাড়ি ভাড়ার মেয়াদ শেষ, দ্রুত হোটেল ভাড়া না করলে 1000-এর বেশি মুসল্লির হজ যাত্রায় অনিশ্চয়তা। ব্যর্থ হলে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন পাওয়ায় সন্তুষ্ট নয় বিএনপি। তবে সংকট সমাধানে ডিসেম্বরের মধ্যে ভোট চায় দলটি। অন্যথায় দেশের পরিস্থিতি আরও খারাপ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ক্ষমতায় থাকার কোনো অভিলাষ সরকারের নেই। জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানান তিনি। নির্বাচন কবে এ নিয়ে রাজনৈতিক মহলে যখন আলোচনা, তখন সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে তার সরকারি বাসভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির 6 সদস্য। বুধবার দুপুর 12টায় শুরু হয় এই আলোচনা। 2 ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক। পরে গণমাধ্যমে বিএনপি মহাসচিব জানান, নির্বাচন ও সংস্কার প্রস্তাব সহ সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনা হলেও নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে সন্তুষ্ট নন তারা। তিনি যুক্তি তুলে ধরে বলেন, এ বছরে নির্বাচন না হলে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সহ নানা সংকট তৈরি হতে পারে। তাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না, কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন। আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর। সংস্কার প্রস্তাবের সঙ্গে রাজনৈতিক দলগুলো একমত হলে দ্রুতই জুলাই চার্টার করতে বিএনপি রাজি বলেও জানান মির্জা ফখরুল। চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আপনারা জানেন যে আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকটি ইতিবাচক হয়েছে মন্তব্য করে জানান, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার করে যেতে চায় ডক্টর ইউনূসের সরকার। ক্ষমতায় থাকার অভিলাষ নেই উল্লেখ করে তিনি বলেন, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেবো কীভাবে? ফলে শুধু ইলেকশনটা সংস্কার, নির্বাচন, ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে। এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকের কথা রয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময়
ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে প্রস্তুত হচ্ছে কমিশন। জুনেই নতুন ভোটার তালিকা এবং নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা হবে। তফসিলের আগে সেপ্টেম্বরে সব রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে সংলাপে বসতে চায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। নিজ দফতরে এসব কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। জাতীয় নির্বাচন কবে? রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই নির্বাচন কমিশন জানালো, চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরেই ভোটের প্রস্তুতি নিচ্ছে তারা। বুধবার নিজ দপ্তরে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, ভোটার তালিকা সহ সব প্রস্তুতি এগিয়ে নিয়েছে কমিশন। জুনেই নতুন ভোটার তালিকা ও নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা হবে। আমরা আশা করি যে জুনের মধ্যে আমাদের কমপ্লিট ভোটার তালিকাটা আমরা পেয়ে যাব। শিডিউল ডিক্লারের আগ পর্যন্ত যাদের বয়স 18 হবে তাদেরকে যাতে আমরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি এবং তারা যাতে ভোট দিতে পারে। মুদ্রিত যেই কর্মপরিকল্পনা, যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে, সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তোবা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। আরপিও, আচরণবিধি নীতিমালা সহ আইন সংস্কার, সীমানা নির্ধারণ, নতুন দলের নিবন্ধন সহ সার্বিক কাজ শেষ করে তফসিলের আগে রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে সেপ্টেম্বরে সংলাপ করতে চায় ইসি। সরকার ঘোষিত একটা টাইমলাইন অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন, ধরেন রাজনৈতিক দল রয়েছেন, নির্বাচনী কাজে যারা সম্পৃক্ত থাকবেন, সংলাপটা আমরা শিডিউল ডিক্লারের আগে করব। আগস্ট সেপ্টেম্বর ধরতে পারেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে উল্লেখ করে ভোটের আগে পরিস্থিতি আরও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদ এই কমিশনারের। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। মার্কিন 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এমনটা জানিয়েছেন সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান। অন্যদিকে সংস্কার, জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে পরেই জাতীয় নির্বাচনের কথা জানায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। 3 দিনের জন্য ঢাকা সফর করছে দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই, রমজানের আগে যাতে এটা হয়ে যায়, আমরা সেটা আমাদের মত। আমরা বলেছি, এর আগে আমরা বলেছি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন, আমরা প্রাথমিকভাবে সেটাকে সমর্থন করছি, কিন্তু নির্বাচনের আগে আমরা অবশ্যই কি কাজ করে আমরা নির্বাচনের দিকে যেতে হবে, দৃশ্যমান বিচারের রোডম্যাপ দেওয়া এবং সংস্কার অর্থাৎ জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ছাড়া আসলে নির্বাচনের সময় নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানী গুলশানের ইএমকে সেন্টারের সামনে আছেন রিপোর্টার শাতিলা শারমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। এখন দেখতে পাচ্ছেন যে আসলে বৃষ্টির মধ্যেই এই বৈঠকগুলো, যেটি রাজনৈতিক দলের সঙ্গে মার্কিন যে কর্মকর্তা, উচ্চ পর্যায়ে যে কর্মকর্তারা বাংলাদেশের জন্য 3 দিন সফর করেছেন, তারা কিন্তু বৈঠক চালিয়ে যাচ্ছেন। এখন ভিতরে আছেন। আমরা সর্বশেষ যেটি দেখতে পেরেছি সেটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, বিএনপির উচ্চ পর্যায়ের 3 সদস্যের প্রতিনিধি দলকে আমরা ভিতরে ঢুকতে দেখেছি। এর আগে ঢুকেছিল এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল, এবং সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছিলেন নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। গণমাধ্যমের সঙ্গে কথায় তিনি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে মার্কিন প্রতিনিধি দলকে বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু তিনি তুলে ধরেছেন, এবং সেই পরিস্থিতির ব্যাখ্যায় তিনি বলেছেন যে বর্তমান যে প্রশাসন রয়েছে, সেই প্রশাসনের প্রধান রাজনৈতিক দল অর্থাৎ বিএনপির প্রতি এক ধরনের পক্ষ
পক্ষপাতের তিনি অভিযোগ করেছেন এবং তিনি অভিযোগ করেছেন যে না জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে এবং সেই হামলার বিষয়ে প্রশাসনকে অনেকটাই নিশ্চুপ থাকতে দেখা যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু তিনি মার্কিন প্রতিনিধিদেরকে জানিয়েছেন। এছাড়া নির্বাচন প্রসঙ্গে কথা হয়েছে জানিয়েছেন এবং এই নির্বাচন প্রসঙ্গে এনসিপির যে মতামত অর্থাৎ এনসিপি যে সংস্কার অর্থাৎ মৌলিক সংস্কার ছাড়া তারা যে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখনো সন্দিহান সেই বিষয়টি নাহিদ ইসলাম আবারও পরিষ্কার করে বললেন এবং আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে জুলাইয়ের যে গণহত্যা সেই গণহত্যায় বিচারের প্রক্রিয়ার যদি একটি সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকে এবং হচ্ছে জুলাই সনদ যেটি তৈরির কথা বলা হচ্ছে সেই বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছে কিন্তু এই জাতীয় নাগরিক পার্টি। এবং এর আগে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান এসেছিলেন, তিনি বৈঠক শেষে বেরিয়ে যেটি গণমাধ্যমে আমরা যে উপস্থিত গণমাধ্যম কর্মীরা ছিলাম তিনি জানিয়েছিলেন যে আগামী বছরের রমজানের আগে আসলে জাতীয় নির্বাচন দেখতে চায় জামাত, সেই বিষয়টি পরিষ্কার করা হয়েছে এই মার্কিন প্রতিনিধি দলের কাছে। এবং আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে মার্কিন সম্প্রতি যে শুল্ক আরোপের বিষয়টি নতুন করে ট্রাম্প প্রশাসনের সেই বিষয়ে আবারও বিবেচনার আহ্বান জানানো হয়েছে জামাতের পক্ষ থেকে মার্কিন এই প্রতিনিধি দলের মাধ্যমে। মার্কিন যে সহকারী উপপররাষ্ট্রমন্ত্রী যে দুজন বাংলাদেশ সফর করছেন 3 দিনের জন্য, এই সফরগুলোর মধ্যে তারা বিভিন্ন পর্যায়ে নাগরিকদের সঙ্গে বৈঠক করছেন। রাজনৈতিক দলের সঙ্গে যে বৈঠকগুলো রয়েছে সেই বৈঠকগুলোতে আসলে এই মার্কিন প্রতিনিধি দলটি নতুন যে ট্রাম্প প্রশাসন তার যে বোঝাপড়া এবং হচ্ছে বাংলাদেশের কি অবস্থান, নতুন যে সরকার রয়েছে অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যে সরকার রয়েছে তাদের সঙ্গে একটা বোঝাপড়ার বিষয়টি কিন্তু এই সফরের মধ্য দিয়ে হতে যাচ্ছে বলে অনেকে মনে করছেন। এছাড়া বৃহস্পতিবারে কিন্তু তাদের দিনভর কর্মসূচি রয়েছে সরকারি পর্যায়ে, সেই কর্মসূচিগুলোতেও অংশ নেবেন এই 3 সদস্যের যে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলটি হয়তো বিএনপির সঙ্গে বৈঠকটি শেষ হলে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো হচ্ছে বিএনপির সঙ্গে আসলে কি ধরনের কথা হয়েছে এবং তারা আসলে মার্কিন প্রতিনিধি দলকে কি জানালো। রাজধানীর গুলশানের ইএমকে সেন্টারের সামনে থেকে যুক্ত ছিলেন শাথিলা শারমিন। সফররত যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন কাল। একে শুল্ক ইস্যু সহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। রোহিঙ্গাদের সহায়তা ও চলমান সংকট সমাধানেও এ সফর ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। শাথিলা শারমিনের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথমবার ঢাকা সফরে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ এবং তার সফর সঙ্গী মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন। বুধবার বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন তারা। বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে দেশটির এই 3 উচ্চ পর্যায়ের কর্মকর্তার। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে নির্বাচন এবং সংস্কার নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মনোভাব বোঝার চেষ্টা করবে মার্কিন প্রতিনিধি দল। কয়েকটা পার্টি আছে আমাদের বলা হয়েছে যে আমরা জুনের ভিতরে ইলেকশন হবে, তো নিশ্চয়ই এটা কয়েক মাস মাত্র বাকি। এর মধ্যে তারা দেখবে যে এই দেশে ঠিক মতো কাজ চলছে কিনা, আগামী দিনে কারা ক্ষমতা আসতে পারে, তাদের মূলনীতি কী, ইউএসের সাথে সম্পর্ক কী, এটা তারা জানতে চাইবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইসবগুলো আর কি। আর বাংলাদেশ পক্ষ তো বলা হবে তারা কী কী আশা করে আমেরিকার নতুন অ্যাডমিনিস্ট্রেশন থেকে। এই সফরকে ঢাকার সামনে শুল্ক ইস্যুর সুরাহা ও দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিগত সরকারের সময় দেখা গেছে বাংলাদেশ এবং আমেরিকার যে নির্বাচনটা প্রধান ইস্যু ছিল ফ্রি ফেয়ার পার্টিসিপেট ইলেকশন, এটা বারবার আমেরিকানরা বলেছে বাংলাদেশে, সেটা হয়নি। এই নতুন পরিপ্রেক্ষিতে এখন ইলেকশনটা সার্বজনীন হবে কিনা, এটা ফ্রি ফেয়ার হবে কিনা এবং কখন হবে, এটা তার জানার খুব আগ্রহ থাকবে। রোহিঙ্গাদের সহায়তা ও চলমান সংকট সমাধানেও এ সফর ভূমিকা রাখবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক কাল।
এতে অংশ নিতে ইতিমধ্যে ঢাকা এসেছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৈঠকে বাণিজ্যিক স্বার্থ বিবেচনায় রাখার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও পর্যটন নিয়ে আলোচনার তাগিদ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। প্রায় 15 বছর পর আগামী বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বুধবার ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্বিপাক্ষিক বৈঠকে পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করবে দুই দেশ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ইসলামাবাদের সঙ্গে ঢাকার বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে দুই দেশকেই মনোযোগী হতে হবে। দুই দেশের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই যে কানেক্টিভিটি থেকে শুরু করে সরাসরি বিমান যোগাযোগ থেকে শুরু করে যে বিষয়গুলি আছে সেগুলি সুরাহা করে ভবিষ্যতে বাংলাদেশের সাথে যে অমীমাংসিত বিষয়গুলি আছে সেইগুলি নিয়ে আলোচনার একটা রাস্তা তৈরি করা। আমাদের সম্পর্ক পাকিস্তানের সাথে আবার অন্য তৃতীয় দেশকে চিন্তা করে যেন করা না হয়, যেটা সবসময় আমরা করে ফেলি। আমি সবসময় বলে থাকি এটা কিন্তু ঠিক হয় না। এটা সবসময় সম্পর্ক করতে হবে বাংলাদেশ কেন্দ্রিক, যে আমার জনগণ লাভ করছে কিনা। তাদের মতে আলোচনা হতে পারে 71-এর অমীমাংসিত বিষয়গুলো নিয়েও। 71-এর অ্যাসেট নিয়ে কিন্তু এখনো সমাধান হয়নি। যেহেতু 71-এ অ্যাসেটের একটা বিষয় রয়ে গেছে, তো এটা যদি পাকিস্তান তাড়াতাড়ি সমাধান করে ফেলতে পারে তাহলে ওই যে রাজনৈতিক যে পরিবেশটা তৈরি হয়েছে সেটার আরেকটা আমরা লেভেলে আসতে পারলাম। 1971 তো আমাদের ইতিহাস, সুতরাং ইতিহাসের যে বিষয়গুলি আছে সেগুলি নিশ্চিতভাবেই আমরা তো ভুলে যেতে পারি না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই মুহূর্তে বাংলাদেশের যে ভূকৌশলগত, ভূ রাজনীতিগত এবং বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোর স্ট্রেংথেন করার জন্য পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি করাটা খুব জরুরি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চলতি মাসের শেষের দিকে ঢাকা সফর করবেন বলে জানা গেছে। 2012 সালের পর বাংলাদেশে এটি হবে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানোর কার্যক্রমে অংশ নেয় শিল্পী মানবেন্দ্র মানিকগঞ্জের বাড়িতে আগুন, নিরাপত্তাহীনতায় পরিবার, তদন্তে কাজ করছে পুলিশ। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাত্রা শুরুর পর প্রায় 350 অভিযোগ পড়েছে, যেখানে হত্যাকাণ্ড ছাড়াও রয়েছে পারিবারিক দ্বন্দ্ব নিয়েও অভিযোগ, যা হাস্যকর বলছেন প্রসিকিউটর। প্রায় 350 অভিযোগ পড়েছে প্রসিকিউশন ও তদন্ত সংস্থায়। অভিযোগে গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিষয় যেমন রয়েছে, তেমনি পারিবারিক দ্বন্দ্ব নিয়েও অভিযোগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার একটি অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রসিকিউটর জানান, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, জমি জমা নিয়ে ভাইয়ে ভাইয়ে অমিল, ব্যবসায়িক ঝামেলা নিয়েও অভিযোগ জমা পড়েছে, যা হাস্যকর। ইতোমধ্যে ট্রাইব্যুনালে এমন পিকুলিয়ার অভিযোগ আসছে, ঘরের সংসারে একজনের সাথে আরেকজনের বনিবনা হয় নাই, জায়গা জমি নিয়ে বিরোধ, ভাইয়ে ভাইয়ে বিরোধ, স্বামী স্ত্রীর বিরোধের অভিযোগও আমরা ইতিমধ্যে পেয়েছি। সেগুলো মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত না হয় আমরা ইনস্ট্যান্টলি রিজেক্ট করেছি। তাহলে প্রশ্ন থাকে, এসব নিয়ে তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের ভূমিকা কি? জুলাই আগস্টে হত্যাযজ্ঞ নিয়ে কেউ যদি ভুয়া অভিযোগ করেন তাহলে প্রক্রিয়ায় বা কি হবে, তার জবাবও দেন প্রসিকিউশন। ট্রাইব্যুনালে এই যে অভিযোগগুলো করা হয় এটি প্রসিকিউশন অফিসে করা হলে আমরা তদন্তকারী কর্মকর্তা বা তদন্ত সংস্থা এটি আমরা তদন্তের জন্য প্রেরণ করি। তদন্ত সংস্থা এই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত করেন। তদন্ত কমপ্লিট হওয়ার পরে তদন্ত প্রতিবেদন তদন্তকারী কর্মকর্তা চিফ প্রসিকিউটর বরাবর প্রেরণ করেন। চিফ প্রসিকিউটর যদি স্যাটিসফাই হন তখনই কেবল উনি বাদী হয়ে ট্রাইব্যুনালে মামলা করার জন্য আবেদন। গুলির সঙ্গে জড়িত এক আনসার সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিশেষ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ির শাওন হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে 3 দিন এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে আনিসুল হক, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক ও কামরুল ইসলাম সহ 11 জনকে।
5 আগস্ট দুপুরে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন 21 বছর বয়সের যুবক শাওন তালুকদার, কিন্তু ঘাতকদের বুলেটের আঘাত থেকে রেহাই পাননি তিনিও। যাত্রাবাড়িতে সুফিয়া প্লাজার সামনে গুলিবিদ্ধ হন শাওন। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। বুধবার শাওন হত্যা মামলায় এজাহার নামীয় আসামি হিসাবে 3 দিনের রিমান্ডে পাঠানো হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। সঙ্গে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে 5 দিনের রিমান্ড আদেশ দেন ঢাকার সিএমএম আদালত। 15 জনকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করে তাদের অনেকেরই শাওনের গ্রেপ্তার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করেন। তার মধ্যে 3টি মামলায় রিমান্ডের প্রার্থনা করেন। একটি মামলায় আব্দুল্লাহ আল মামুন এবং যাত্রাবাড়ির যে বিতর্কিত ওসি হাসান, তাদের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা, মামুনের বিরুদ্ধে 3 দিন রিমান্ড এবং হাসানের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে বিভিন্ন থানার মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, কামরুল ইসলাম, শাহজাহান খান, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মোজাম্মেল হক বাবু, সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাদেরকে হত্যা করা হয়েছে বা শহীদ করা হয়েছে, তাদের যে মামলাগুলো, সেই মামলাগুলো তদন্তকারী কর্মকর্তা ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের মধ্যে বিভিন্ন সময়ে তার মন্ত্রিসভার অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম, আনিসুল হক এবং শাহজাহান খান, তারপরে সালমান এফ রহমান, হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন সহ মোট এই 15 জনকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করে। এছাড়া ভাটারা থানার রোহান হত্যা মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে 3 দিন ও রমনা থানার লিজা আক্তার হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শাহাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে আজও 6 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ছয় দফা দাবি আদায়ে আবারও রাজপথে শিক্ষার্থীরা। বিভিন্ন পোস্টার প্রদর্শন করে স্লোগান দেন তারা। বুধবার সকাল 10টায় রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেন কারিগরি শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় সড়ক অবরোধ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। একই সময় মহাসড়কের ফেনীর রেলগেট ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল সহ 6 দফা দাবি জানান। যে বিষয়গুলো এখানে আছে সবগুলো হলো গিয়ে গভর্নমেন্টের পলিসি ম্যাটার্স, এগুলো নীতি নির্ধারণের বিষয় এবং একটি মহামান্য হাইকোর্টের বিচারাধীন একটি বিষয়। সে বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। শিক্ষার্থীদের যে দাবিগুলো সেগুলো আমরা সরকারকে জানাব। একই দাবিতে 3 ঘন্টা রূপসা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন খুলনার 4টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 2021 সালে যে রায়ের মাধ্যমে তাদেরকে ক্রাফট থেকে 10ম গ্রেডের যে রায়টা তাদের দিছে সেটার প্রতিবাদে আমরা আজকে 6 দফা নিয়ে এখানে রেল অবরোধ করছি। তারা আমাদের ব্যাপারটা নিয়ে কখনোই দেখে নাই, যার কারণে এখন নতুন করে আমাদের আবার আন্দোলন করতে হচ্ছে। ডিসি মহোদয়, জেলা প্রশাসক মহোদয় আমাদের এখানে এসে আমাদের দাবি দাবা শুনবে এবং আমাদেরকে আশ্বস্ত করবে, ততক্ষণ আমরা এই রেল অবরোধ ছাড়ব না। রাজশাহী নগরীর ভদ্রামোড়ে অবস্থান নিয়ে রেল ও সড়ক অবরোধ করে পলিটেকনিকের শিক্ষার্থীরা। এছাড়া সাভার, বরিশাল, বরগুনা, দিনাজপুরের সড়ক রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। এবছর হজে যেতে আগ্রহী 1000-এর বেশি হজ যাত্রীর বাড়ি ভাড়া চুক্তি করতে পারেনি সংশ্লিষ্ট 20টি এজেন্সি। সৌদি সরকারের বেঁধে দেওয়ার সময়ে বাড়ি ভাড়া না করায় তাদের এবার হজ পালন অনেকটাই অনিশ্চিত। বিকল্প হিসেবে স্বল্প সময়ের মধ্যে হোটেল ভাড়া করতে ব্যর্থ হলে দায়ী এজেন্সির বিরুদ্ধে লাইসেন্স বাতিল সহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। প্রসূন আশিসের রিপোর্ট। কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন, সে সমস্ত এজেন্সির লাইসেন্স আমরা বাতিল করে দেব। তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা দায়ের করব। বাড়ি ভাড়া চূড়ান্ত না হওয়ায় এবছর বেসরকারি ব্যবস্থাপনায় অনেকের হজযাত্রা নিয়ে শঙ্কা প্রকাশ করে গত সপ্তাহে সচিবালয়ে এভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন।
চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ মুসল্লি সৌদি আরব যাবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন ও সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৫,২০০। ধর্ম মন্ত্রণালয় এবং এজেন্সিগুলোর দেয়া তথ্য অনুসারে ১৪ এপ্রিলের মধ্যে সবার জন্য বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করতে সৌদি সরকারের কঠোর নিয়ম থাকলেও শেষ পর্যন্ত ১,০০৪ জন হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট ২০টি এজেন্সি। সোমবার রাত থেকেই বাড়ি ভাড়ার সুযোগ বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। ধর্ম মন্ত্রণালয় বলছে তাদের জন্য এখন শুধু দ্রুত হোটেল ভাড়ার একমাত্র সুযোগ রয়েছে। এজেন্সিগুলোকে সার্বিকভাবে সহযোগিতা করতেছি যাতে একজন হাজিরও বাড়ি ভাড়া অবশিষ্ট না থাকে। সর্বশেষ মক্কাতে ৯৮৪ জনের এবং মদিনাতে মাত্র ২০ জনের বাকি ছিল। বাড়ি ভাড়ার অপশনটি বন্ধ হয়ে গেল, এখনো হোটেল ভাড়া নেওয়ার অপশনটি চালু আছে। বারবার তাগিদ দেওয়ার পরও এজেন্সির এমন গাফিলতি মানতে নারাজ মন্ত্রণালয়। বাড়ি বা হোটেল ভাড়ার জন্য কেউ হজ থেকে বঞ্চিত হলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল সহ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অতিরিক্ত সচিব। আশা করছি সবাই ইনশাল্লাহ যেতে পারবে। তো এটি ছাড়াও আরও অনেক বিষয়ে যদি কোনো এজেন্সির বিরুদ্ধে কোনো অভিযোগ হয় সেই বিষয়গুলো আমরা হজ ও উমরা ব্যবস্থাপনা আইন ২০২১ অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট। এবার হজযাত্রীদের অর্ধেক পরিবহন করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক পরিবহন করবে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি কমাতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে তিনি আরও বলেন, ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাংলাদেশের খরচ প্রায় ২,০০০ কোটি টাকা বেড়েছে। এদিকে বাজারে নতুন ধানের চাল উঠলেই দাম কমে আসবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর অতিরিক্ত ৩৭% পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে তা ৯০ দিনের জন্য স্থগিত করলেও ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক আরোপের সুদূর প্রসারী প্রভাব নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের করণীয় নিয়ে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্য উপদেষ্টা বলেন, অতিরিক্ত শুল্ক আরোপ একপেশে। আমাদের ট্যারিফ এবং নন ট্যারিফ যে কাঠামোটা আছে এটা ওনাদের কাছে বুঝিয়ে বলা এবং যে এলিমেন্টগুলো আমাদের দুই অর্থনীতির জন্য কমপ্লিমেন্টারি, এই তিনটে বিষয় প্রাথমিকভাবে ওনাদের সাথে আলোচনা করা আর ওনাদের যে আকাঙ্ক্ষা এটা সম্বন্ধে একটা সরাসরি ধারণা নেওয়া। এদিকে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের প্রায় ২,০০০ কোটি টাকা বাড়তি খরচ হবে বলেও জানান উপদেষ্টা। আমাদের এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে আমাদের ব্যবসায়িক খরচ প্রায় ২,০০০ কোটি টাকা বেড়ে যাওয়ার কথা। এটা 0 টাকা থেকে মাইনাস টাকায় আনার চেষ্টা করছি। সরকারি গুদামে চালের পর্যাপ্ত মজুদ থাকার তথ্য দিয়ে উপদেষ্টা বলেন, ২ সপ্তাহের মধ্যে বাজারে নতুন ধানের চাল উঠলেই কমে যাবে দাম। আমরা আগামী ২ সপ্তাহের ভিতরে আমাদের বোরো ধান উঠবে বলে আমরা আশা করছি এবং সেই ক্ষেত্রে বাজার ব্যবস্থায় আমাদের চালের বাজারে আমরা আশা করি যে একটা স্বস্তি আসবে। ভারত, পাকিস্তান, চীন নয়, সব দেশের সঙ্গেই বাংলাদেশের বাণিজ্য বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও জানান বাণিজ্য উপদেষ্টা। আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ সর্বাগ্রে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আগামী বছরের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে চূড়ান্তভাবে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিছু তথ্য অতিরঞ্জিত হলেও এলডিসি উত্তরণের ৩ সূচকেই মাপকাঠি পূরণের ওপরে বাংলাদেশ, এমনটা উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন এলডিসি উত্তরণ না করার কোনো যৌক্তিক কারণ নেই। এদিকে রফতানি খাতকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে ব্যাংক ঋণ, নীতিগত সহায়তার পাশাপাশি প্রয়োজনে নগদ প্রণোদনার মতো সুনির্দিষ্ট উদ্যোগের উপরও জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। ইয়ানুর শিফাতের প্রতিবেদনে বিস্তারিত। ২৬ সালে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি আমরা প্রিপারেশন হিসেবে করব। বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত, আগামী বছরই এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে বাংলাদেশ। যদিও গেল আগস্টে হাসিনা সরকার পতনের পর এলডিসি থেকে উত্তরণ পিছিয়ে দেওয়ার পক্ষে দাবি তুলে ধরে ব্যবসায়ী সহ বিভিন্ন মহল। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত?
পরপর দুটি ত্রিবার্ষিক মূল্যায়নে শর্ত পূরণ হলে কেবল কোনো দেশকে এলডিসি থেকে বের হওয়ার চূড়ান্ত সুপারিশ করে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি, যেখানে মাথাপিছু আয় থাকতে হবে সর্বনিম্ন $1,306। 2015 সালে এই শর্ত পূরণ করেছে বাংলাদেশ। মানব সম্পদ সূচকে থাকতে হয় 66 পয়েন্টের বেশি, বাংলাদেশে রয়েছে 77.5 পয়েন্ট। অর্থনৈতিক ও পরিবেশের ভঙ্গুরতা সূচকে থাকতে হয় 32 পয়েন্টের নিচে, বাংলাদেশে রয়েছে 21.9 পয়েন্ট। 2018 ও 2021 সালে 3 সূচকে উত্তীর্ণ হয় 2024 সালে এলডিসি থেকে বের হওয়ার সুপারিশ করে সিডিপি, কিন্তু করোনার ধাক্কায় তা পিছিয়ে ঠিক করা হয় 2026 সালের 24 নভেম্বর। চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসা বান্ধব পরিবেশ উন্নত করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যদি আমরা আমাদের তথ্য উপাত্তের কিছু অতিরঞ্জনের কথাও বলি, তাহলেও তিনটাতেই বাংলাদেশের আসলে উত্তরণ হয়েছে। স্ট্র্যাটেজিও কিন্তু করা হয়েছে, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি, সেটাকেও আমাদের বাস্তবায়ন করতে হবে। সুবিধাটা তারা পাবেন না, সেটাকে আমরা কম্পেনসেট করতে পারি। এক্সপোর্ট ইন্ডাস্ট্রিকে সহায়তা দেওয়ার কিন্তু আরও অনেক পদ্ধতি আছে, যে আমাদেরকে সেগুলো এক্সপ্লোর করে তাদের কাছে শিখতে হবে, জানতে হবে। এদিকে সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা না থাকায় রফতানি বাজারে সংকটে পড়তে পারে বাংলাদেশ, এমন শঙ্কা ব্যবসায়ী নেতাদের। WTO রুলসের আন্ডারেই অনেক রকমভাবে সেটাকে কাভার আপ করা যায়, কিন্তু আমি এখন পর্যন্ত সরকারের সেরকম কোনো পদক্ষেপ দেখছি না। ব্যাংক ঋণ থেকে শুরু করে পলিসি সাপোর্ট থেকে শুরু করে যারা রপ্তানির সাথে সরাসরি জড়িত, তাদের কম্পিটিটিভনেস টিকে রাখার জন্য সেই দিকে আসলে যেতে হবে। সংকট শঙ্কা দূর করতে এসএমই ও ব্যাংক খাত এবং পুঁজি বাজারকে শক্তিশালী করার পাশাপাশি আমদানি বিকল্প পণ্যের উৎপাদন বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। ক্রাইটেরিয়া ফুলফিল যে আমরা করছি এটা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার ইউসুফ আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে মানবেন্দ্র যে বাড়িতে আমরা রয়েছি, তো এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু 6 সদস্যের একটি কমিটি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং অতিরিক্ত জেলা প্রশাসককে এখানে প্রদান করা হয়েছে। আমরা এই ধ্বংস অবশেষে এখনো দেখছি যে আশঙ্কাটা করছে সকলে যে এই যে মোটিভ নির্মাণ যে ভাস্কর্য শিল্পী মানবেন্দ্র বাড়িতে যখন এই একটা দুর্বৃত্তর যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, সেটাকে কেন্দ্র করে ঢাকার যে সিআইডি টিমটি এখানে কিছুক্ষণ আগে, অর্থাৎ ঘন্টাখানিক আগে তারা পরিদর্শন করেছে এবং তারা আলামত সংগ্রহ করেছে। এখানে রাশেদ কবির একজন পরিদর্শক পুলিশের, তিনি আমাদেরকে জানিয়েছে যে এই তদন্ত শেষে কিন্তু পূর্ণাঙ্গটা ভাবে জানানো যাবে যে আসলে কি ঘটনা ঘটেছিল। তো যে আশঙ্কা থেকে এখানে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে এবং স্থানীয় প্রশাসন, তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা যে ধ্বংস অবশেষ দেখছি, এখানে একটি মোটর সাইকেল থেকে শুরু করে শ্যালো মেশিন এবং কি এই যে গ্রামের যে গৃহস্থলীর যে যন্ত্রাংশ, তা কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। এবং যে বিএনপি থেকে শুরু করে যারা নেতৃবৃন্দ আছে, তারাও কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বলছে যে এই স্বজন এবং স্থানীয়দের একটি মাত্রই দাবি রয়েছে, যেটা হচ্ছে যে দুর্বৃত্ত এই কাজটি করেছে তাদেরকে ধরে এবং কি আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্বরূপ যে বিচার, সেটা কিন্তু চাচ্ছেন। এবং যে আতঙ্ক উদ্বেগ সৃষ্টি হয়েছে, তা থেকে কিন্তু এই অঞ্চলের মানুষ তা মুক্তি চায় এবং কি এই মানবেন্দ্র কিন্তু একজন ভাস্কর্য কর্মী হিসাবে প্রতি বছরই তার কাজের যে দক্ষতা, সেই দক্ষতার কারণেই কিন্তু চারুকলার যে ভাস্কর্য বা মোটিভ নির্মাণে তিনি কিন্তু কাজ করেন। সেই অংশ হিসাবেই সেই আজকের এই যে এই আগুন দেওয়ার ঘটনা, সেটা কিন্তু একটা নাড়া দিয়েছে তাদের মধ্যে। তারা বলছে যে
আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্ত স্বরূপে একটি শাস্তি প্রদান করা। এছাড়াও কিন্তু আমরা দেখছি যে এই যে ধ্বংস অবশেষের যে নীলা প্রত্যেকটা যদিও একটি ঘরে সীমাবদ্ধ ছিল, সেই আগুনটি ঠিক রাত ৩টার দিকে ধরে এবং সেটা ফায়ার সার্ভিসের ১.৫ ঘন্টা চেষ্টায় সেটা আগুন নিয়ন্ত্রণে আসে ৫টা ৫:৩০টার দিকে এবং এই যে সব পুড়ে কিন্তু ছাই হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা টিনের চৌচালা ঘর ছিল, তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের যন্ত্রাংশ আমরা তো লক্ষ্য করছি। একদিকে যেমন মোটর বাইক এবং শ্যালো মেশিন, ছোট অব্যবহৃত অনেকগুলো ভাস্কর্য এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু রয়েছে বিভিন্ন চেয়ার টেবিল থেকে শুরু করে সব কিছু মিলিয়ে যদি বলি এখন ঘরটি একটি আগুনে সবকিছু পুড়ে ছাই। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের একদম মানববিন্দুর এই পুরা ঘর থেকে সর্বশেষ তথ্য। শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি থেকে সরাসরি যুক্ত ছিলেন ইউসুফ আলী। সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ও জুনের মধ্যেই অংশগ্রহণমূলক ভোট আয়োজনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি এই আহ্বান জানান। কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন আয়োজন করে শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে সংহতি পোষণ করতে বলেন তিনি। কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি যাতে লঙ্ঘন না হয় সেদিকে লক্ষ্য রেখে ডাকসু নির্বাচন ত্বরান্বিত করতে উদ্যোগ নেওয়ার তাগিদ দেওয়া হয়। আপনারা দেখেছেন মে মাসের ভিতরেই ডাকসুর সুনির্দিষ্ট টাইম ফ্রেম এবং জুনের ভিতরে ঈদের আগেই আমরা সুন্দর অংশগ্রহণমূলক প্রতিযোগিতা মুখর একটা ছাত্র সংসদ নির্বাচন চাই। সাধারণ শিক্ষার্থীরা শঙ্কিত যে যদি তারা এইভাবে করে ডাকসু নির্বাচনটাকে বানচাল করে দেয় তাহলে ক্ষমতার দম্ভ, সিন্ডিকেট, সেই পেশিশক্তি, কালো টাকার রাজনীতি ফিরে আসবে। এই জন্যই সাধারণ শিক্ষার্থীরা আসলে চায় দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হোক। বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয় রাজনীতির প্রভাব মুক্ত রাখতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে অস্ত্রের ঝঞ্ঝনানি, দখলদারিত্ব, নির্যাতন, অত্যাচার এইগুলো থেকে মুক্ত রাখতে হবে। খুব সংক্ষিপ্ত সময়ের নোটিশে ঈদের ছুটি ফেলে আর্থমানবতার সেবায় মিয়ানমার গিয়েছিলেন ৩ বাহিনী ও ফায়ার সার্ভিসের ৫৫ সদস্যের সহায়তা দল। তবে স্বল্প প্রস্তুতিতেও ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে উদ্ধার কাজ ও চিকিৎসা সেবা দিয়ে সুনাম কুড়িয়েছে বাংলাদেশ। উদ্ধার দলের সদস্যরা বলছেন ভবিষ্যতে যে কোনো দুর্যোগ মোকাবিলায় কাজে আসবে এই অভিজ্ঞতা। বেশির পাশে দাঁড়াতে ক্ষতিগ্রস্ত এলাকায় সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ত্রাণসহ উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল পাঠানোর উদ্যোগ গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। ঈদের ছুটির মাঝেই মাত্র একদিনের নোটিসে সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও ফায়ার সার্ভিস ও অসামরিক বিশেষজ্ঞ চিকিৎসকদের ৫৫ সদস্যের দল বিমান বাহিনীর ৩টি পরিবহন উড়োজাহাজে রওনা করে মিয়ানমার। আপৎকালীন উদ্ধার ও চিকিৎসা সেবা দিয়ে প্রতিবেশীদের প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ। আমাদের মেডিকেল টিম কন্টিনিউয়াসলি অনেক পেশেন্টকেই তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছে এবং তাদের মেডিকেল টিমটা অনেক প্রশংসাও কুড়িয়েছে সেই দেশে থেকে। ঈদের সময়, বন্ধের সময়গুলোতে আমরা রাত দিন আমাদের লোকজন প্রস্তুত করে আমাদের জাহাজ প্রেরণ করতে পারছি। আমাদেরকে যথেষ্ট হেল্প করছেন সব জায়গায়। যে কোনো নতুন এয়ারফিল্ডেই অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে, সব কিছুই ওভারকাম করে ঠিকভাবে আমাদের দায়িত্ব শেষ করে এসেছি। প্রতিবেশী সহ যে কোনো দেশের মানবিক বিপর্যয়ে এই মনোভাব অব্যাহত থাকবে। বাংলাদেশি উদ্ধারকারী ও চিকিৎসক দলের প্রতিটি সদস্যের সহমর্মিতা, আন্তরিকতা ও নিষ্ঠা তাদেরকে মিয়ানমার সরকার ও জনগণের আস্থাভাজন করে তোলে। আগামী দিনগুলোতেও বাংলাদেশ সশস্ত্র বাহিনী সরকারের নির্দেশনা মোতাবেক দেশ ও বিদেশে যে কোনো কর্তব্য নিয়োজিত হতে রয়েছে সদা প্রস্তুত ও অঙ্গীকারাবদ্ধ। এর আগে ৩০ মার্চ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর 2টি পরিবহন বিমানের মাধ্যমে মিয়ানমারে 16.5 টন জরুরি ত্রাণ সহায়তা দেয় বাংলাদেশ। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ডেডলি মাউন্টেন, তুষারধস প্রবণতা সহ নানা কারণে এভারেস্ট জয় থেকে অন্নপূর্ণা 1 বিজয় অনেক বেশি কঠিন মনে হয়েছে পর্বতারোহী বাবর আলীর। ভবিষ্যতে পৃষ্ঠপোষকতা পেলে 8000 মিটারের সব শৃঙ্গে লাল সবুজের পতাকা ওড়ানোর আশা তার। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
স্বপ্ন দেখেছিলেন পৃথিবীর 10ম সর্বোচ্চ উচ্চতার পর্বত অন্নপূর্ণা 1 জয়ের। সেই স্বপ্নকে জয় করতেই গত 7 এপ্রিল নেপালে অবস্থিত 26,545 ফুট উচ্চতার এই পর্বত আরোহণ করেন চট্টগ্রামের সন্তান ডাক্তার বাবর আলী। অভিযান শেষে দেশে ফিরেছেন তিনি। বুধবার সকালে বাবরের ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স সংবাদ সম্মেলন এবং জাতীয় পতাকা প্রত্যার্পণ অনুষ্ঠানের আয়োজন করেন নগরীর আলিয়াস প্রসেস মিলনায়তনে। এ সময় এভারেস্ট জয় থেকেও অন্নপূর্ণা 1 আরোহণ অনেক বেশি কঠিন ছিল বলে জানান বাবর আলী। এই পর্বতটা আসলে এত ডেডলি একটা মাউন্টেন, সবাই চায় এটাতে কত অল্প সময় থেকে অভিযানটা শেষ করে আসবে, কারণ যত বেশি সময় থাকবেন তত ঝুঁকি থাকে। আমার এক সময় মনে ছিল আমার এই আঙ্গুলটা একটু কালো হতে শুরু করেছিল, তা আমি ওই সময় খুব ভয় পেয়ে গেছিলাম। পরে লাকিলি ওরকম খারাপ কিছু হয়নি। পৃথিবীতে 8000 মিটার কিংবা এর চেয়ে বেশি উচ্চতার পর্বত আছে 14টি। ভবিষ্যতে পৃষ্ঠপোষকতা পেলে সবকটি শৃঙ্গে লাল সবুজের পতাকা ওড়ানোর আশা বাবর আলীর। পৃষ্ঠপোষকতা আছে দেখে অনেকটুকু সহজ, কিন্তু আমাদের মতো দেশে মানে যেহেতু এটা এখনো ওইভাবে এপ্রুভড স্পোর্টস না, এই মুশকিলটুকু তো অবশ্যই থাকে। 8000 মিটার পর্বত আছে, তো এর মধ্যে মাত্র 3টা হলো এভারেস্ট লোকসে, মানে প্রথম সর্বোচ্চ, চতুর্থ সর্বোচ্চ আর 10ম সর্বোচ্চ হলো, বাকি ধীরে ধীরে 11টা। আমি নেক্সট টার্গেট আমি বলবো মানাসলু, যদি আমি বলি 8th হাইয়েস্ট মাউন্টেন যেটা। 1950 সালে প্রথম 8000ই পর্বত হিসেবে সামিট হয় অন্নপূর্ণা। এই 75 বছরে সবগুলো 8000 মিটার পর্বত সামিটের কীর্তি আছে সমগ্র বিশ্বের 71 জন পর্বতারোহীর। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে রংপুরে দোকানপাট বন্ধ রেখে আধাবেলা ধর্মঘট করছে ব্যবসায়ীরা। এছাড়া মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে রিকশা শ্রমিক ইউনিয়ন। রংপুরে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত নগরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষও। এদিকে দুপুরে মৌলভীবাজার রিকশা শ্রমিক ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় স্থানীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা অবিলম্বে গাজায় হামলা বন্ধের দাবি জানান। রাষ্ট্রে অনেকটা নির্বাসিত জীবন পার করছেন সাকিব আল হাসান। সাবেক অধিনায়কের অনেক কিছুতেই বোধোদয় হয়েছে, তবে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্তকে ভুল বলে মনে করেন না। স্বপ্ন দেখেন এখনও বাংলাদেশের জার্সিতে খেলার, অবসর নিতে চান দেশের মাটিতে। এক সাক্ষাৎকারে সাকিব ব্যাখ্যা দিয়েছেন ছাত্র আন্দোলন চলাকালীন পরিবার সহ ঘোরাঘুরির বিষয়। কথা বলেছেন তার বিরুদ্ধে হত্যা মামলা, শেয়ার বাজার কেলেঙ্কারি এবং নিজের ভবিষ্যৎ নিয়েও। কোনোদিন একদিন নক্ষত্রেরও পতন হয়। দেশের ক্রিকেটের সাকিব নিজেই তো একটা নক্ষত্র, তবে ক্যারিয়ারের সায়ান্নে সে বয়সের ভারে নুজো নয়। সাকিব দেশান্তরী রাজনৈতিক পটভূমি পরিবর্তনে। 1.5 যুগের বেশি ক্রিকেট ক্যারিয়ারে কত শত অর্জন, তবে সমালোচনাও কম নয়। কিন্তু বেলা শেষে ভুলগুলো নিয়ে সাকিবের হয়েছে বোধোদয়। নীরবতা ভেঙে জানিয়ে খোলামেলা কথা বলেছেন ইংলিশ পত্রিকা ডেইলি সানের সঙ্গে। অনেকেই বলেন রাজনীতিতে যোগ দেওয়া বড় ভুল সাকিবের। ক্রীড়াবিদদের এখানে চড়াতে মানা, তবে সাকিবের জবাব স্পষ্ট। যদি আমার রাজনীতিতে আসা ভুল হয় তাহলে সব পেশার মানুষেরই তা ভুল। নাগরিক হিসেবে এটা আমার অধিকার। আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি। আমি এখনো অনুভব করি মাগুরার মানুষ আমাকে চায়, এবং যদি আবার প্রতিদ্বন্দ্বিতা করি তাহলে আমিই জিতব। আপনি কোনো সিস্টেমের অংশ না হয়ে পরিবর্তন কিভাবে আনবেন? আমার উদ্দেশ্য সৎ ছিল এবং আমি কিছু পেতে রাজনীতিতে আসিনি। গেল বছর জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন নীরব ভূমিকার জন্যই বর্তমান পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সাকিব। সমালোচিত হয়েছেন দেশ যখন আন্দোলনে উত্তাল তখন স্ত্রীর সঙ্গে পার্কে ঘোরাঘুরি এবং সেই ছবি শিশিরের ফেসবুকে পোস্ট করা নিয়েও। এটা পূর্ব পরিকল্পিত একটা পারিবারিক ভ্রমণ ছিল। যদিও আমি নিজে এটা পোস্ট করিনি, তবুও এর দায়ভার নিচ্ছি। একজন পাবলিক ফিগার হয়ে আমার আরও সচেতন হওয়া উচিত ছিল। আমি বুঝতে পারছিলাম না কি করতে হবে এবং কোনটা কার্যকর হবে। সরকার এবং অন্যরা আমাকে পোস্ট করতে বলেছিল, কিন্তু তাতে কি লাভ হতো? আমি যদি সরাসরি কোনো পরিবর্তন আনতে না পারি তবে ফাঁকা বুলি আউড়ে কি লাভ? এখনো দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলার ইচ্ছা সাকিবের। বোর্ড সভাপতিকে জানিয়েছেন এখন শারীরিক আর মানসিক দুইভাবেই তিনি খেলার জন্য প্রস্তুত।
আমি এখন এমপি না, রাজনীতিতেও নেই। এরপরও যদি না খেলতে পারি সেটা অনৈতিক। একটা সিরিজ, দুটা সিরিজ কিংবা যতদিন পারি আবার খেলতে চাই। দেশের মাটিতে বিদায় নিতে চাই। নতুন সরকার সৎভাবে কাজ করছে বলেই মত সাকিব আল হাসানের। বললেন বিভ্রম ভাঙায় নিজের ভুলগুলো বুঝতে পারছেন স্পষ্টভাবেই। মাহবুব রিমন, সময় সংবাদ। সময় সংবাদের সঙ্গেই থাকুন সময়।